আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহে নিয়মিত কৃষিভিত্তিক আয়োজন সফলতার ৭ রঙে। আমাদের আজকের বিষয় মাশরুম। মাশরুমকে বলা হয় বেহেশতি খাবার। মাশরুম সম্পর্কে জানে না এমন মানুষ খুব কমই আছে। প্রায় ১৪,০০০ রকমের মাশরুম পাওয়া যায়, তার মধ্যে বেশ কিছু মাশরুমকে দেখা যায় রাতারাতি বড় হতে। আর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম ধীরে ধীরে উঠে এসেছে। আজ আমরা জানব বাণিজ্যিকভাবে মাশরুম উৎপাদন সম্পর্কে। মাশরুম এক ধরনের ছত্রাক হলেও পুষ্টিকর, সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন সবজি। বিশ্বব্যাপী মাশরুম টোডাস, ফুঙি, ব্যাঙের ছাতা সহ আরও অনেক নামে পরিচিত। পৃথিবীর শুরু থেকে মাশরুম আমাদের পাশে থাকলেও ধারণা করা হয় আনুমানিক প্রায় ৬০০ খ্রিস্টাব্দে এশিয়াতে খাবারের জন্য মাশরুম চাষ হতো। এরপর ১৭০০ শতকে ইউরোপ মহাদেশে মাশরুম চাষ শুরু হয় বলে জানা যায় এবং ১৯০০ শতকে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। তারই ধারাবাহিকতায় আনুমানিক ১৯৭৬ সালে প্রথম মাশরুম চাষ শুরু হয় বাংলাদেশে। এরপর ৮০ দশকের পরপরই মাশরুম চাষের ব্যাপক প্রসার ঘটে এবং তা বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়ে দেশব্যাপী। ঢাকার ভিতরেই বাসাবোর নন্দীপাড়ায় শফিউল আজম খান গড়ে তুলেছেন তার মাশরুম চাষ প্রজেক্ট। আমরা এসেছি জনাব শফিউল আজম খান সাহেবের কাছে, কথা বলবো ওনার সাথে, দেখবো ওনার মাশরুম প্রজেক্ট। জনাব শফিউল আজম খান বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে ২০০৫ সালে মাশরুম চাষ শুরু করেন। তিনি প্রথম পরীক্ষামূলকভাবে মাত্র ২০টি প্যাকেট নিয়ে চাষ করে সফল হন। পরে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে শুরু করেন মাশরুম চাষ। তিনি তার ফার্মে ১২টি প্রজাতির মাশরুম উৎপাদন করে প্রতি মাসে প্রায় ৫০,০০০ টাকা আয় করেন। ২০০৫ সাল থেকে আমি ২০টা বীজ নিয়ে মাশরুম চাষ শুরু করি। মাশরুম চাষ শুরু করার পরে যখন দেখলাম যে মাশরুমের বীজের খুব সংকট, তখন আমি মাশরুম সেন্টারে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে যখন দেখলাম যে ওদের এখানে মাশরুম চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেখান থেকে আমি প্রশিক্ষণ নিয়ে পুরোপুরিভাবে মাশরুম চাষ আরম্ভ করি। আরম্ভ করার পরে যখন দেখলাম যে এটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, তো সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে পুরোপুরি বীজ উৎপাদন এবং মাশরুম চাষ, টিস্যু কালচার সব কিছু নিয়ে আমি পুরাদমে কাজগুলো আমি চালু করি। স্বাভাবিকভাবে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এত কিছু থাকতে আপনি মাশরুম কেন চাষ করা শুরু করলেন? আমি রাশিয়াতে ১৫ বছর কাটাইছি। ওইখানে আমি যখন দেখলাম যে মাশরুমটা খুব সহজ, এবং বাংলাদেশে যখন আসলাম, আসার পরে যখন দেখলাম যে এটার ভবিষ্যৎ উজ্জ্বল, তো সেই ক্ষেত্রে আমি ওইখানের প্রযুক্তিগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যখন দেখলাম যে ওইখানের প্রযুক্তি আমার কোনো কাজে লাগতেছে না, এখানের ওয়েদার এবং ওইখানের যে ওয়েদার একটা ডিফারেন্স, সেই ওয়েদারটা যখন আমি আর পাই নাই, তো সেই ক্ষেত্রে আমি সাভারে যোগাযোগ করে ওইখান থেকে আমি নতুনভাবে প্রযুক্তি নেওয়া পরে আমি এখানে পুরাপুরি মাশরুম চাষটা আরম্ভ করলাম। মাশরুম চাষটা আরম্ভ করতে গিয়ে আমি দেখলাম যে এটার যে ভবিষ্যতে এটা যে কোন পর্যায়ে যাবে একমাত্র আল্লাহ জানে এবং আমরা জানি। শুরুতে কত টাকা মূলধন নিয়ে আপনি শুরু করেছিলেন? চাষের ক্ষেত্রে যখন আরম্ভ করলাম, তখন দেখলাম যে আমার ২০টা স্পুন কিনতে, আমার মাশরুম সেন্টার থেকে আমি ২০টা বীজ কিনে নিয়ে আসছি ১২০ টাকা দিয়ে। তো সেখান থেকে আমি এটা দেখার পরে যখন দেখলাম যে হ্যাঁ, মাশরুমটা চাষ করা যায় অল্প পয়সায়, পুঁজি কম লাগে, তো সেক্ষেত্রে চাষের ক্ষেত্রে আমাদের তেমন একটা পুঁজির প্রয়োজন হয় না। কিন্তু যখন আপনি আবার বীজ উৎপাদনের ক্ষেত্রে যাবেন, তখন কিছু কিছু জায়গাতে দেখা যায় যে আমাদের স্টিলের র্যাকগুলো তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কিছুটা ইনভেস্ট যায়। মোটামুটি কত? ওইখানে আপনার অবস্থা হবে যে আপনি কি পরিসরে আপনি করতে চাচ্ছেন। আমার প্রথম পরিসর ছিল আমি ১,০০০ বীজ তৈরি করব। তো ১,০০০ বীজের জন্য আমার র্যাকের প্রয়োজন। আমার একটা সাইডে যদি আমার ৫০টা করে বীজ রাখি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার ১,০০০ টাকা হইলে আমি ১,০০০ বীজ রাখতে পারি। আচ্ছা, এখন কি পরিমাণ বিনিয়োগ আছে? এখন আমার ৪ থেকে ৫ লাখ টাকার বিনিয়োগ আছে। আচ্ছা শফিউল ভাই, এই যে লোকালয়ের মাঝে আপনি এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে মাশরুম চাষ শুরু করেছেন, তাতে আশপাশ থেকে বা কোনো রকম কোনো প্রতিবন্ধকতা কি আপনাকে ফেস করতে হয়েছে? এখানে আমার এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি।
এবং সবাই যারা দেখতেছে তো সবাই আগ্রহ নিয়ে এসে দেখতেছে, দেখার পরে অনেকেই পছন্দ করতেছে, ভাই আমাকে কাজটা শিখান, বা আমরাও ট্রেনিংয়ের সিস্টেম করে নিছি। আমাদের কাছে ট্রেনিং নিয়ে বিভিন্ন লোকজন করতেও আছে এখন, তাদের কাছ থেকে আবার আমি যেহেতু একটা পরিচিত পেয়ে গেছি, তো সেক্ষেত্রে দেখা গেল যে আমাকে যারা মার্কেটটা করতে পারতেছে না, সেক্ষেত্রে এরাও এসে আমার কাছে এগুলো জিনিসগুলো দিয়ে যাচ্ছে। তো দেওয়ার ফলে দেখা যাচ্ছে যারা কাজকর্মগুলো শিখতেছে তারাও একটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাচ্ছে। মাশরুম চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে মাশরুমটা নিয়ে আমার খুবই একটা বেশি চিন্তা হইলো যে আমি এটা নিয়ে সম্পূর্ণভাবে, যাতে আমাদের দেশে যেভাবে রোগগুলা হচ্ছে, রুগী যেভাবে পরিমাণ বাড়তেছে, সেক্ষেত্রে দেখা যায় মাশরুমটা খাওয়ার ফলে দেখা যায় ডায়াবেটিক্সের উপকার আসতেছে, হার্টের সমস্যা থাকলে সেগুলো উপকার হইতেছে, বিভিন্ন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দিতেছে। সেই ক্ষেত্রে আমার ভবিষ্যতে পরিকল্পনা হইলো যে আমি ভবিষ্যতে যেন আমি একটা ফুড প্রোডাক্টের দিকে যাইতে পারি, যেটা খাওয়ার ফলে মানুষ সুস্থ থাকতে পারবে। শফিল ভাই, মানুষের রোগবালাই সংক্রান্ত কথা আসতে গিয়ে যে কথাটা আসে সেটা হচ্ছে যে মাশরুম চাষ করতে গিয়ে মাশরুমের কোনো অসুখ বা রোগ বা এরকম কোনো প্রবলেম কি আপনাকে ফেস করতে হয়েছে? ফেস করলে মানে এর প্রতিকার কেমন করে নিয়েছেন? এটা শীতের দুইটা সিজনই থাকে, গরম এবং ঠান্ডা। গরমের সময় বেশিরভাগ সময় এটা আমরা অনেক সম্মুখীন হই রোগবালাইয়ের দিকে, আর শীতের সময় কোনো রোগবালাই থাকে না বলতে গেলে, খুবই ভালো থাকে। গরমের সময় আমরা যেমন গ্রিন মল দেখি, হোয়াইট মল দেখি, বিভিন্ন পোকামাকড় আসে, তো সেই সব পোকামাকড়টা এটা ন্যাচারালি আসে। আর যেমন তেলাপোকাটা আমাদের ক্ষতি করে, তেলাপোকার জন্য তখন তেলাপোকার ওষুধগুলো আমরা সাইড দিয়ে দিয়ে দিতেছি বা মেরে ফেলতেছি। তারপরে আপনার টিকটিকি আসে, ওইগুলা পিঁপড়া ওইগুলো আসে, এগুলো আমরা সবাই মোটামুটি আমরা জানি যে পিঁপড়া কীভাবে তাড়াইতে হয়। যদি নতুন করে কেউ মাশরুম চাষ শুরু করতে চায় বা আসতে চায় মাশরুম চাষে, তাদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো যে এরা সবাই আসুক, মাশরুম চাষ করুক। বাংলাদেশে যে পরিমাণ জমির পরিমাণ কমতেছে প্রতি বছর, সেক্ষেত্রে আমি মনে করি যে মাশরুম চাষের মধ্যে ভবিষ্যৎ উজ্জ্বল, এবং অল্প জায়গায় অল্প পরিশ্রমে কাজগুলো করে যেতে পারবে। এখানে হলো আমাদের বীজ তৈরির যে সিস্টেমটা, পুরোপুরি সিস্টেমটা, এগুলো এখানে কীভাবে আমরা বীজটা তৈরি করব সেই জিনিসটা, সেই উপকরণগুলা কি কি আছে এখানে? এখানে কাঠের গুঁড়া আছে 16 কেজি, গমের ভুসি 8 কেজি, আর কুড়া আছে 3 কেজি। এখানে আমরা ভুসি আর হচ্ছে কুড়া, এখানে আমাদের 100 প্যাকেট তৈরি করার জন্য আমাদের এখানে ম্যাটেরিয়ালটা তৈরি করা হয়েছে। এটার সাথে আরও উপকরণ যাবে আপনার চুন, যেটা ক্যালসিয়াম কার্বনেট। প্রতি একটা প্যাকেটের জন্য 1 গ্রাম চুন। তবে অনেক সময় এটা আপ ডাউন করে, গরম যত বেশি হবে আমরা চুনের পরিমাণটা একটু বাড়াইয়া দিই। যেহেতু এখন গরমের সিজন, আমরা চুনের পরিমাণটা একটু বাড়াই দিতেছি। এমন কোনো ক্ষেত্রে দেখা যায় প্রতি 1 প্যাকেটের জন্য আমরা 2 গ্রাম চুনও দিতেছি। সেক্ষেত্রে 100 প্যাকেটের জন্য 200 গ্রাম চুন। 200 গ্রাম চুন। এটা দিয়ে আমরা পানি, তারপরে দিব আমরা প্রতি 100 প্যাকেটের জন্য 50 কেজি ম্যাটেরিয়াল দরকার। তো সেই ক্ষেত্রে এখানে আমার এখানে 25 কেজি হয়েছে, আর 25 লিটার আমি পানি দিব। পানি দেওয়ার পরে আমার 50 কেজির একটা ম্যাটেরিয়াল তৈরি হয়ে গেল 100 প্যাকেটের জন্য। প্যাকেটটা তৈরি করার জন্য আমাদের 7-10 সাইজের মিডিয়াম যে থিকনেসটা আছে, ওই থিকনেসের পলি নিতে হবে। তারপরে লাগে আমাদের একটা নেক লাগে, প্লাস্টিকের একটা নেক তৈরি করতে হয়। এই নেকটা লাগতেছে একটা। তুলা লাগতেছে আর একটা। এটার ভিতরে যে আমরা মাদারটা যে দিব, সেটা দেওয়ার জন্য আমাদের একটা ছিদ্র করার জন্য আমরা এটা একটা কাঠি তৈরি করা হয়েছে। এটার মাপি, নেকটার মাপি এই কাঠিটা তৈরি করা হয়। আমরা ছিদ্রটা করে দিয়ে তুলাটা দিয়ে আমরা মুখটা বন্ধ করে দিতেছি। তো এটা করার পরে আমরা যখন অটোক্লেভ দেওয়ার মেশিনের ছাইরা দেবো, দেওয়ার পরে আমাদের 121 ডিগ্রি টেম্পারেচারে 1.5 থেকে 2 ঘন্টা রাখবো। রাখার পরে 1.5 কেজি প্রেশারও পড়বে ওইখানে। রাখার পরে এটাকে আমরা অটোক্লেভ করে বের করে নিয়ে আসবো, জীবাণুমুক্ত পরিবেশে রেখে দিব। এই হলো আমাদের অটোক্লেভ মেশিন, যেখানে আমরা জীবাণুমুক্ত করি প্যাকেট। এখন এটাকে আমরা নিয়ে যাব ইনোকুলেশন করার জন্য। এটা হলো আমাদের এটা হলো আমাদের ইনোকুলেশন বক্স। এই বক্সের ভিতরে আমার সবগুলা কাজকর্ম হবে। আমরা এটার মধ্যে এখন টিস্যু ট্রান্সফার করব মাদারের মধ্যে।
টিস্যু কালচারটা যেটা আমরা মাদারের মধ্যে দিয়ে দিলাম, সেই মাদারটা আমরা 18 থেকে 20 দিন পরে আমাদের এই মাদারটা তৈরি হইলো, টিস্যু মাদার। মাদারের পরে আমাদের এটা এখন সাব মাদারে চলে যাবে। আমরা এখন সাব মাদারে আমরা এটা দিয়ে দিব, টিস্যুর পরে আমরা এটা সাব মাদারে এসে পড়বো। ইনোকুলেশন করার পরে আমরা এখন বীজ ঘরের মধ্যে বীজগুলা নিয়ে আসলাম, বীজ রেখা দিলাম। রেখা দেওয়ার পরে আমাদের এই বীজগুলাই 18 দিন থেকে 20 থেকে 22 দিনের মধ্যে আমাদের এই বীজগুলা কমপ্লিট হবে। যেহেতু এখন গরমের দিন হয়তো বা কিছুটা সময় একটু বেশি লাগতেও পারে, আবার শীতের দিনে দেখা যায় যে 18 দিনেও কমপ্লিট হয়ে যায় প্যাকেট। তো পুরাপুরি মাইসিলিয়াম রান না হওয়া পর্যন্ত আমরা এটা বাজারজাত করতে পারি না। আমাদের পুরাপুরি রান হওয়ার জন্য আমরা অপেক্ষা করি 22 দিন পরে, যখন আমাদের ঠিক এইভাবে যখন আমাদের পুরাপুরি রান হয়ে আসে, রান হয়ে আসার পরে আমরা এটা চাষ করে নেওয়ার উপযুক্ত হয়ে যায়। তখন চেহারা দেখলে বোঝা যায় যে এগুলি না, এটা চেহারা কি আপনার এই যে পুরাপুরি মাইসিলাম দেখেন যে আমাদের প্রতিটা দিনই যখন বীজটা তৈরি হইতেছে আমরা ডেট অনুযায়ী রাখতেছি, এই ডেট অনুযায়ী আমরা ওই বীজগুলো আমাদের কমপ্লিট হইতেছে। আচ্ছা কমপ্লিট হওয়ার পরে আমরা এই বীজগুলো নিয়ে চাষ করে নেওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়। আবার বাজারজাত করার জন্য আমরা সম্পূর্ণভাবে এটা আমরা বের করে নিতেছি। এক সাইড থেকে আমরা নতুন নতুন বীজ প্রতিদিনই ঢুকতেছে, আরেক সাইড থেকে বের হয়ে আসতেছে। আচ্ছা শফিউল ভাই, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে বীজ মানে এই ইয়েগুলি রাখার জন্য যে র্যাকটা আপনারা ব্যবহার করছেন, এটা কি নির্দিষ্ট কোনো মাপ আছে না মানে যে কোনো? এটা মোটামুটি আপনার 9 ইঞ্চি পরিমাণ রাখতে পারলে, একটু 9 থেকে 10 ইঞ্চি পরিমাণ রাখতে পারলে ভালো হয় একটা র্যাকের থেকে আরেকটা। এটা হলো বীজের ক্ষেত্রে। এখন আমরা নেকগুলা খুলে ফেলবো। এই নেকটা আমি খুলে ফেললাম, খুলে ফেলার পরে নেকটা নিয়ে নিলাম, রাবারটা নিয়ে নিলাম এই হাতে। আমি এই যে নেকটার যে ভাঁজটা ছিল, এই ভাঁজটার আমি এই একটা পেজ দিলাম, পরে আমি রাবারটা দিয়ে এই বন্ধ করে দিলাম, এয়ারটাইট হয়ে গেল। এখন আমরা এই প্যাকেটগুলোরে আমরা কাইটা দেখাবো যে আমরা কিভাবে চাষঘরের মধ্যে আমরা প্যাকেটগুলো বসাইতে হবে। আমার এই গাড়ের বরাবর দেখা আমার 1 থেকে 1.5 ইঞ্চি এভাবে লম্বালম্বি করে কাটতে হবে। আমি উল্টা ডি আকারে এটা নিচের দিকে যাবে 1/2 ইঞ্চি, ব্লেডটা দিয়ে আমি ঘষা দিয়ে উপরে মাইসিলিয়ামটাকে সরাইয়া দিলাম। বিপরীত দিকে আবার এটারই বিপরীত সাইডে আমি আবার যাব সেই গাড়ের মধ্যে, এখানেও আমি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমি কাটবো। কাটার পরে এই নিচ থেকে আমি 1/2 ইঞ্চি উল্টা ডি আকারে কাটা ফেলবো। কাটার পরে আমি পলিথিনটা সরাই আবার ঠিক এইভাবে আমার প্যাকেটগুলা সব কাটা যেতে হবে। এখন রাখার জন্য আমরা সব সময় বলি যে আপনি মাশরুমটাকে কিভাবে র্যাকের মধ্যে সাজাবেন। তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা মাশরুম থেকে আরেকটা মাশরুমের গ্যাপ রাখতে হবে 4 আঙ্গুল। মাশরুম উঠানোর আগে 12 ঘন্টা আগে আপনাদের পানি দেওয়া বন্ধ করতে হবে। মাশরুম চাষ ধানের খেরও করা যায়। আমরা যখন খেরটাকে কাটবো, কাটার পরে পানিতে ভিজানোর আগে আপনি খেরটাকে ওজন করে দেখতে হবে কত কেজি খের আছে। প্রতি কেজি খেরের জন্য 10 গ্রাম চুন পানিতে মিশাইতে হবে। আগের দিন বিকালে ভিজাইয়ে দিলেন, 12 ঘন্টার মতো ভিজাইয়ে রাখলেন, পরের দিন সকালে উঠে এটারে পুরা নেটের বস্তার মধ্যে উঠায় নিয়ে তারপরে আপনি এটা পানিতে নিয়ে সিদ্ধ করবেন। এই খেরটাকে আমরা 1 ঘন্টা সিদ্ধ করার পরেই আমরা পানিটা সরাই নিলাম এবং পানিটা দেখতে হবে যে আমরা পানির পরিমাণটা কি আছে। এখন যদি আপনি মনে করেন যে আপনি যে চাপ দিতেছেন পানি পড়তেছে না, তাইলে বুঝতে হবে যে আপনি পানি ঠিক আছে। আপনি খেরটারে ভরে দিলেন, ভরার পরে আপনি একটা কোনাগুলারে আবার ভেঙে দিতে হবে, যেহেতু আপনার মাটিতে বসাইতে হবে। এখন আপনি বীজটা পাবেন কোথায়? এখন বীজটা কি, এই প্যাকেটটা দিয়ে এরকম প্যাকেট বানাইতে পারবে 4টা প্যাকেট। এখন দেখেন আমি এই যে দেখেন আমি একটা স্তর দিলাম, দেওয়ার পরে আমি কিছু মাদার এটাকে ছিটাই দিতেছি।
মধ্যে দিতে হবে না, শুধু সাইড দিয়ে। এখন আমি আবার আরেকটা লেয়ার তৈরি করব। নিচের থেকে যত উপরের দিকে লেয়ার যাবে ততটুকু একটু একটু বেশি যাবে, ঠিক আছে। আমি আবার একটা লেয়ার তৈরি করলাম, 4টে স্তরে দিছি, তার মানে প্রতি 4 আঙ্গুল পরপর একটা করে স্তর দিয়ে গেছে। এটা আমার পলিথিনটা হইলো 16/12/18, 12/18 না 12/16 এরকম। এরপরে আপনি কাটা দিবেন ঠিক ওইটাতে, আমরা তো উল্টা ডি আকারে কাটছি কাঠের গোড়াটা, এটার মধ্যে জাস্ট আপনি 4 কোনা করে কাটা দিবেন। এখন আমার এই প্যাকেটটা কমপ্লিট করে দিলাম, আমার এই প্যাকেটটা আমি বন্ধ করে দিতেছি, ঠিক আছে। এই হলো আমার প্যাকেটটা তৈরি হয়ে গেল। এটার মধ্যে আমি তুলা লাগাইয়া দিলাম, এই 2টা মাদারের মাঝখানে আমি একটা ছিদ্র করে দিলাম, ঠিক আছে। এদিকে আবার ঠিক সেম 1 2 3, এখানেও ঠিক 1 2 3। যাদের পানিটা জমা থাকবে সে যেন নিচটা দিয়ে ছিদ্রটা করে দিয়ে দেয়। এই আমার প্যাকেটটা কমপ্লিট হয়ে গেল। সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় মাশরুম অদূর ভবিষ্যতে হয়ে উঠবে অর্থকরী ফসল। এই মনোভাব পুঁজি করে জনাব শফিউল আজম খান নিজের প্রচেষ্টায় হয়ে উঠেছেন স্বাবলম্বী এবং তার এই প্রচেষ্টা অনেককেই করেছে উদ্বুদ্ধ। দেখলাম একটি আদর্শ মাশরুম চাষ প্রজেক্ট, জানলাম মাশরুম চাষ সম্পর্কে।